এটি নিউজ দেখছেন প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রার সহযোগিতায় ক্যাম্ব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ এবং আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। আপনারা জানেন যে সচিবালয়ে বুধবার দিবাগত রাতে আগুন লাগে এবং তা 6 ঘন্টার বেশি সময় পরে কিন্তু নিয়ন্ত্রণে আসে। এমন একটি অপ্রত্যাশিত খবরেই কিন্তু আজ সকালে অনেকের ঘুম ভেঙেছে। তাছাড়াও তার আগের রাতে যদি বলি যে বান্দরবনের লামায় ত্রিপুরাপাড়ায় খ্রিস্ট ধর্মাবলম্বীদের ত্রিপুরাদের 17টি ঘরে আগুন দেয় দুর্বৃত্তরা। দুটি আগুনের ঘটনা রয়েছে যদি বলি পরপর দুদিন, এবং অন্যদিকে গত বেশ কিছুদিন ধরে কিন্তু প্রকাশ্যে ছিনতাই, ডাকাতি, চাঁদাবাজি, দখলদারি, খুন, অপহরণ সহ নানা ধরনের অপরাধের খবর কিন্তু আমাদের সামনে আসছে। এইসব বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেজন্য শিরোনাম রেখেছি আইন, অপরাধ ও ষড়যন্ত্র। আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন, একটু পরিচয় করে দিই, এবং আমি আপনাদের সঙ্গে রয়েছি মুন্নি ইউসুফ। আমার সঙ্গে রয়েছেন শাহরিয়া আফরিন, চেয়ারম্যান অপরাধ বিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। আরও রয়েছেন আবু সালে আকন, সভাপতি ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক ক্র্যাব। আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে যেমনটি বলছিলাম যে সচিবালয় বুধবার দিবাগত রাতে লাগা আগুন 6 ঘন্টার বেশি সময় পরে নিয়ন্ত্রণে আসে, এমন খবরই, অপ্রত্যাশিত একটি খবরই কিন্তু আমাদের ঘুম ভাঙে। এবং আপনারা জানেন এটি নিয়ে কিন্তু আজ সারাদিন আলোচনা হয়েছে এবং তদন্ত কমিটি করা হয়েছে, উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করে দেওয়া হয়েছে, যেটি প্রাথমিক রিপোর্ট দেবে 30 ডিসেম্বরের মধ্যে। সবকিছু নিয়েই বিস্তারিত থাকবে। আমাদের সহকর্মী আরিফ জামাল একটি প্রতিবেদন করেছে, সেটি দেখে নেব। বৃহস্পতিবার দুপুরে ফায়ার সার্ভিস সদর দপ্তরে ফায়ার ফাইটার সোহানুজ্জামান নয়নের নামাজে জানাজা হয়। এতে স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীও অংশ নেন। সচিবালয়ের 7 নম্বর ভবনের আগুন নেভানোর কাজে গিয়ে বাইরে রাস্তায় ট্রাক চাপায় নিহত হন নয়ন। কেন রাস্তায় পুরোপুরি সেফটি করা হলো না? কেন রাস্তা ব্লক করে তাকে সেফটি দেওয়া হলো না? এর পরবর্তীতে এই ধরনের নিরাপত্তার যেন ঘাটতি না থাকে। আমি বলবো যে এটা ব্যর্থতাই, যেহেতু ট্রাক ওখানে চলাচল করাটা উচিত ছিল না, বাট আমরা ট্রাক চালককে ধরে ফেলছি। স্বরাষ্ট্র উপদেষ্টা আগুন লাগার কারণ সম্পর্কে আগাম কোনো মন্তব্য করতে রাজি হননি। বিগত সরকারের ষড়যন্ত্রের যে অভিযোগ করছেন অনেকে, সে ব্যাপারেও মন্তব্য করেননি। তিনি বলেন, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত উচ্চ পর্যায়ের তদন্ত কমিটির রিপোর্ট এবং বিশেষজ্ঞদের মতামতের পর আগুন লাগার কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। যেহেতু আমরা এখান থেকে ক্যাবিনেট ডিভিশনের ইনভেস্টিগেশন টিম করে দিছে, ইনভেস্টিগেশনের পরে আমরা এটা আপনার বলতে পারবো। যদিও স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, বুধবার মধ্যরাতে যখন ওই ভবনে আগুন লাগে তখন সেখানে কেউ ছিল না। ভবনের সবগুলো গেটও বন্ধ ছিল। ওই সময় তো ওই বিল্ডিংয়ে তো কেউ ছিল না। আপনারা জানেন ওইটা তো 3টা ফটো, 3টা ফটোই কিন্তু তালা দেওয়া ছিল। প্লাস প্রত্যেকটার যে প্রত্যেকটা ফ্লোরে যার যার মন্ত্রণালয় ওইটাও কিন্তু তালা দেওয়া থাকে, ওইগুলোও কিন্তু তালা দেওয়া ছিল। এটার ভিতরে কিন্তু একটা ফটো ভেঙে কিন্তু ফায়ার ফাইটাররা ভিতরে ঢুকছে। সচিবালয়ের মতো সুরক্ষিত স্থানে আগুন লাগার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মুক্তিযুদ্ধ এবং ত্রাণ ও দুর্যোগ উপদেষ্টা ফারুক আজমও। সচিবালয়ের বাইরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান তিনি। সুরক্ষিত জায়গায় এরকম আগুন লেগেছে, সেটা আমাদের সবাইকে তো উদ্বিগ্ন করেছে। তো আশা করছি যে পূর্ণাঙ্গ তদন্তের পরে এটা অতি দ্রুত এটা জানা যাবে। প্রশাসনের কেন্দ্রবিন্দুতে ভয়াবহ আগুন লাগার ঘটনায় উদ্বেগ ছিল কর্মকর্তা কর্মচারীদের মাঝেও। বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে সেই উদ্বেগের কথা জানান তারা। আতঙ্ক বলতে, এর আগে আমার চাকরি 20 বছর, আমি 20 বছর এরকম আগুন এখানে দেখিনি আর কি, কখনো লাগে। সবসময় নিরাপদ মনে করছি। দুশ্চিন্তা তো অবশ্যই আছে, কারণ আমি 25 বছর জীবনে আজ প্রথম দেখলাম এরকম অগ্নিকাণ্ড। সবার ভিতরে তো একটা ভীতি কাজ করতেছে। সচিবালয়ের আগুন লাগা 7 নম্বর ভবনটিতে সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের অবস্থান। আরিফ জামাল, এটি নিউজ, ঢাকা। যেমনটি দেখছিলাম আরিফ জামালের প্রতিবেদনে বিস্তারিত তিনি তুলে ধরেছেন, এবং বাংলাদেশ সচিবালয় দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সুরক্ষিত একটি দপ্তর। জনাব আবু সালে আকন, শুরুতে যদি আপনার কাছে আসতে চাই, তদন্ত সাপেক্ষে আসলে বলা যাবে যে এর পিছনে কারণটা কি, সেটি নিশ্চয়ই তখন আমরা জানতে পারবো, কিন্তু অনেকে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন। বিশেষ করে যদি বলি যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ আজকে ফেসবুকে বলেছেন যে মন্ত্রণালয়ের বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম এবং কয়েক হাজার কোটি টাকা লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। তিনি এই ঘটনাকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন। আপনি কিভাবে বিশ্লেষণ করবেন?
জি, ষড়যন্ত্র তো আসলে গোটা বিষয়টা নিয়েই। আর সচিবালয়ে যেটা ঘটছে সেটা কিন্তু নাশকতাই, নাশকতার মাধ্যমে ষড়যন্ত্রটা সফল হবে, এটাই স্বাভাবিক। আপনি দেখেন আগুনের যদি ধরনটা আপনি দেখেন, আমি বিশেষ করে আজকে 27 বছর সাংবাদিকতা করি, 27 বছর ক্রাইম রিপোর্টিং। এই আগুন বড় বড় যে ঘটনা ঘটছে বিভিন্ন জায়গায়, আমরা কিন্তু প্রত্যেকটা জায়গায় এখন হয়তো মাঠের রিপোর্টার না এই 5-7 বছর ধরে, কিন্তু এই 5-7 বছর আগ পর্যন্ত কিন্তু আমিও মাঠের রিপোর্টার, এবং এমন কোনো ঘটনা নেই যেখানে আমরা যাইনি। এখন তো মনে করেন অনেক কিছু হয়েছে, আপনি অনলাইন ঘাটলে অনেক ইনফরমেশন পাওয়া যায়। আর আমাদের সময়টা ছিল যে আমরা প্রত্যেকটা স্পটে কিন্তু আমাদের যেতে হয়েছে, যে কারণে আমাদের যে অভিজ্ঞতাটা কিন্তু অনেক বেশি এখনকার যারা আছেন তাদের তুলনায়। তো এই যে আগুনটা, এটা নাশকতা, এটা অন্য কোনো দুর্ঘটনা বলে যদি কেউ চালাতে চান সেটা নিছক একটা অন্যায় হবে। এটা নাশকতা। দেখেন আপনি 4টা স্পটে কিন্তু আগুনটা লেগেছে, 4টা জায়গায়। আপনি যদি দুর্ঘটনা হয় একটা জায়গায় লাগবে, 4 জায়গায় লাগবে কেন? এবং আগুনটার যে মানে প্রখরতা, তার যেভাবে জ্বলতে দেখেছি, তাতে মনে হয়েছে এখানে দাহ্য কোনো পদার্থ রাখা ছিল, যেটা আগুনটা লাগানোর পরে বা লাগার পরে এটা ওই দাহ্য পদার্থটা আরও তার তীব্রতাটা বাড়িয়েছে। এটা স্বাভাবিক। তো এটা তো সার্বিক যে ষড়যন্ত্র চলছে তারই একটা অংশ এটা, এবং ভবিষ্যতে যে আরও কোথাও আগুন লাগবে না এটা কিন্তু আপনি নিশ্চয়তা দিতে পারছেন না এখন এই মুহূর্তে। সেই সংখ্যাটা কি থেকে যাচ্ছে? অবশ্যই থেকে যাচ্ছে। আচ্ছা, আমি শাহরিয়া আফরিন আপনার কাছে যদি আসি, আপনি কিভাবে বিশ্লেষণ করবেন এই পুরো ঘটনাকে? আচ্ছা, আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। অবশ্যই আমরা যদি একটু আগের ঘটনাগুলো যদি বিশ্লেষণ করি, আপনি দেখবেন কিছুদিন ধরে কিন্তু আগুন লাগার ঘটনাটা পরপর আমরা কিছু ইনসিডেন্ট আমরা দেখতে পাচ্ছি। যেরকম উত্তরায় একটা রেস্টুরেন্টে আমরা দেখলাম কিছুদিন আগে আগুন লেগেছে, তারপর কিছু কারখানায় দেখলাম আগুন লাগছে, কিছু ইনস্টিটিউশনে দেখলাম যে আগুন লাগার একটা প্রবণতা আমরা এখন মানে কেমন যেন ঘটনাটা একটার পর একটা পরপর ঘটতে থাকে। আগেও এই ট্রেন্ডটা আমরা দেখেছি। এটা খুব মজার একটা গবেষণার বিষয় হতে পারে যে কেন একটা জায়গায় আগুন লাগার পরে পরপর কয়েকটা ইনসিডেন্ট হয় আগুন লাগার পেছনে। ফর এক্সাম্পল, যদি আপনি বেইলি রোডে যে একটা রেস্টুরেন্টে আগুন লাগলো, আমরা তখন খুব বেশি ইমোশনাল হয়ে গিয়েছিলাম। অনেক লোক সেখানে মারা গেলেন, সেখানে খেতে গিয়ে ওখানে আগুন লাগার কারণে মৃত্যুবরণ করলেন। তো এরপরে আমরা কি দেখলাম, সেইটা নিয়ে কি ইনভেস্টিগেশন হলো, কি তদন্ত হলো, এটার কি প্রতিবেদন আসলো। এরপরে দেখেন উত্তরায় যখন আবার একটা রেস্টুরেন্টে আগুন লাগলো, তো সেইটার কোনো কিন্তু প্রিভেনশন আমরা দেখলাম না। যদি এটা অনুমোদনহীন আপনি বলে থাকেন, তাহলে বেলি রোডের রেস্টুরেন্টটা যে অনুমোদনহীন ছিল, তাহলে সেখানে কি ব্যবস্থা নেওয়া হলো? তাহলে আবার সেই মানে আরও নানা এরিয়াতে নানা জায়গাগুলোতে কেন আগুন লাগছে? আমরা তো সেটা প্রিভেনশন করতে পারছি না। এইটা 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে সচিবালয়ের ব্যাপারটায় যদি আসি, সেখানে আগুন তো ধরেন একেবারে আজকের ঘটনা। আপনি দেখবেন বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সেটাকে ঘেরাও করা, সেখানে হামলা করা, সেখানে যারা কর্মকর্তা আছে তাদের উপর চড়াও হওয়া, বিভিন্ন সময়ে কিন্তু এই বিষয়গুলো ঘটেছে। এবং 5ই আগস্টের পর থেকে আমরা দেখছি নানা সময়ে সচিবালয় আসলে একটা কি বলবো, আমরা জানি সেটা একটা বাংলাদেশের হৃৎপিণ্ড হিসেবে আমরা সচিবালয়কে বলে থাকি, কারণ এত গুরুত্বপূর্ণ সব ধরনের ডকুমেন্টস, সব ধরনের নথি এখানে রয়েছে। এখন আমি জানি না যে যেভাবে আমরা আগুনের প্রখরতাটা দেখলাম, এই যে গুরুত্বপূর্ণ নথিগুলো, ডকুমেন্টসগুলো এখন কি পর্যায়ে আছে আমাদের জানা নেই। মানে ভিতরের অবস্থাটা যেহেতু আমরা কেউই এখনও ওইভাবে জানি না। এবং আপনি দেখেন আগুন নিয়ন্ত্রণে 6 ঘন্টা লেগে গেল। এইটা কেন আমাদের এত বাংলাদেশের এত গুরুত্বপূর্ণ একটা জায়গায় কেন আগুন নিয়ন্ত্রণ করতে 6 ঘন্টা লাগবে? যেখানে এত রাতে যে ঘটনাটি ঘটলো, অনেক সময় দেখা যায় যে পুরান ঢাকায় বা যেসব অলিতে গলিতে অনেক সময় দেখি আমরা জীর্ণ অবস্থায় বাসাগুলোতে যখন আগুন লাগে,
লাগে, উৎসুক জনতার একটা ভিড় থাকে, সেখানে কিন্তু ফায়ার ফাইটারদের পৌঁছাতে কিন্তু অনেক সময় লেগে যায়, পানি অ্যাভেলেবেল থাকে না, অনেক ধরনের বাধা অতিক্রম করে কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতে হয়। কিন্তু সচিবালয় তো এই ধরনের কোনো আমার মনে হয় না তারা বাধার সম্মুখীন হতে হয়েছে। তাহলে 6 ঘন্টা কেন নিয়ন্ত্রণে লাগলো? এখনও কি আমরা আসলে সেই মানদাতা আমলের যেভাবে পুরনো মেকানিজম, পুরনো যন্ত্রপাতি দিয়ে যে আগুন নেভানোর চেষ্টা করি, এখনও কি আমরা সেভাবে করছি? তাহলে কালকে যারা রাতে যারা দায়িত্বে ছিল, যারা নাইট গার্ড থাকে বা এত গুরুত্বপূর্ণ স্থাপনা নিশ্চয়ই দায়িত্বে ছিল প্রধান ফটকগুলোতে, তারা কি করছিলেন ওই সময়টায়? তারা কেন জরুরি ভিত্তিতে এই ব্যবস্থাগুলো নিলেন না? পাশাপাশি আপনি দেখেন যে এই যে আমরা নথিগুলো নিয়ে আমরা খুব মানে চিন্তিত আছি, অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের কিন্তু সেখানে দপ্তরগুলো রয়েছে। আমরা যদি এখনও 2024 সালে এসে যদি আমরা ডিজিটালাইজেশনের দিকে না যেতে পারি, এটা তো যে কোনো সময় আমি মনে করি যে কোনো জায়গায় এই ধরনের ঘটনা ঘটতে পারে। যদিও এখানে আমরা নানা ধরনের অনেক ধরনের সন্দেহ আমরা প্রকাশ করছি, অবশ্যই এইটার একটা বড় রোল মিডিয়াকেও প্লে করতে হবে আমি মনে করি। কারণ যখন একটা ঘটনা ঘটে, আমরা যারা কথা বলি বা মিডিয়া যারা এই নিউজগুলোকে কভার করে, আমরা কিন্তু তখন এই 2-4 দিনই কিন্তু এই নিউজগুলো কভার করি, আমরা কিন্তু ফলো আপ করি না। এই যে একটা তদন্ত কমিটি করে দেয়া হয়, কিন্তু এটা আসলে কি বের হয়ে আসলো, তা যারা এর সাথে জড়িত ছিল তারা কি শাস্তি পাচ্ছে কিনা, এই ধরনের বিষয়গুলো আমরা আর ফলো আপ করি না। তো যদি পানিশমেন্টটা না হয়, এই ক্রাইমগুলো কিন্তু তারা বারবার করতে থাকবে। সো মিডিয়ার এখানে একটা ইম্পর্টেন্ট রোল আমি মনে করি। এবং এখন যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় এই ধরনের ইনসিডেন্টগুলো হচ্ছে, আমি মনে করি এই অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই এখন উচিত হবে যে একটা রিস্ক ম্যানেজমেন্ট কমিশন যদি তারা তৈরি করতে পারে, যে নানা জায়গায় যে ধরনের যেমন আপনার ধর্মীয় বিষয়গুলোতে আমরা দেখছি যে আমরা কিছুদিন আগে যে ধর্মীয় বিষয়গুলো নিয়ে একটা উত্তেজনাকর মুহূর্ত সৃষ্টি হয়েছিল, তারপর আমরা দেখতে পাচ্ছি যে মিসইনফরমেশন, ডিসইনফরমেশন, হ্যাঁ, এইগুলো নিয়ে একটা সমস্যা তৈরি হতে পারে। পাশাপাশি এই যে আপনার বর্ডার এরিয়াতে সমস্যা তৈরি হতে পারে, বাংলাদেশ ব্যাংক রিলেটেড সমস্যা হতে পারে। তো আজকে যেটা সচিবালয় হলো, তো এই যেসব সেক্টরগুলোতে আপনার আমরা মনে করতে পারি বা একটা যদি কমিশন থাকে, তারা মানে বিজ্ঞ ব্যক্তিদেরকে নিয়ে যদি, যারা এই সাথে স্টেক হোল্ডার আছে তাদেরকে নিয়ে যদি এই ধরনের একটা কমিশন করা যায়, যে তারা খুঁজে বের করে দিবে যে কোন কোন জায়গায় সরকারকে এই ধরনের রিস্ক ফ্যাক্টরগুলো আছে এবং এই রিস্ক সেক্টরগুলোতে তারা আরও বেশি মনোযোগী হতে পারে। এখন আমরা দেখলাম যে বিভিন্ন স্থাপনাগুলোতে বা জরুরি যে জায়গাগুলোতে আছে সেগুলোতে আরও নজরদারি বাড়ানো হচ্ছে। তো এটা আসলে আমাদের আরও আগে থেকেই আরও প্রিপারেশন নিলে আরও আমরা মনে হয় আরও যে ক্ষতিগুলো হয়েছে সেটা আরও ওভারকাম করতে পারতাম। জি, জনাব আবু সালেহ আকন, এই যে প্রিপারেশনের কথা তিনি বলছেন, মিডিয়ার রোলের কথা বলছেন, রিস্ক ম্যানেজমেন্টের কথা বলছেন, আমরা এবার দেখলাম যে আগুন নেভাতে যে কিন্তু ফায়ার সার্ভিস অনেক ধরনের প্রতিবন্ধকতার কিন্তু তারা ফেস করেছে। যেমন ধরেন 5টি ফটকের মধ্যে 2টি ফটক দিয়ে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ি ঢুকতে পারতো। তারপর যেই ল্যাডার রয়েছে সেই ল্যাডারটি 2টি ঢুকানো গিয়েছে, বাকিগুলো ঢুকানো যায়নি। গেট সম্প্রসারণের কথা কিন্তু আগে থেকেই বলা হচ্ছিল। সৌন্দর্য বর্ধনের জন্য অনেক কাঠ ব্যবহার করা হয়েছে ভিতরে, যার কারণে আগুনটা হয়তো বা অনেক তাড়াতাড়ি ছড়িয়ে পড়েছে। ভবিষ্যতের জন্য কি আপনার পরামর্শ কি হবে, যে কি করা উচিত? না, আসলে আমাদের তো এই একটাই সমস্যা যে আমরা যখন একটা ঘটনা ঘটে তখন আমরা ভবিষ্যৎ পরিকল্পনায় নামি, আগে আমাদের কিছু মনে থাকে না। মনে করেন কালকে আপা যেটা বললেন আর কি, যে কালকে যে দেরি হয়েছে এর কিছু কারণ আছে, কিন্তু মনে করেন এটা সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ জায়গা। এই জায়গায় তো যে কেউ চাইলেই ঢুকতে পারবে না। দিনের বেলা আমাদের মনে করেন কার্ড আছে, সেই কার্ড নিয়ে ঢুকতেই দেখা যায় যে কয়েক জায়গায় আমাদের প্রতিবন্ধকতার সৃষ্টি করা হয় আর কি। এরপরে তো সাধারণ মানুষ কিভাবে ঢুকবে, ঢোকার কোনো প্রশ্নই আসে না। এখন কালকে যে বিষয়টা মানে রাতের যে ঘটনাটা, সেটা হচ্ছে আপনি ফায়ার সার্ভিসকে কিন্তু এখানে দোষ দিতে পারবেন না। ফায়ার সার্ভিস কিন্তু আসলে এরা কতটা পরিশ্রম করে, আমরা যারা তাদের কাজ নিয়ে সারাক্ষণ থাকি তারা বুঝি যে তারা আসলে কতটা পরিশ্রম করে। একজন ফায়ার ফাইটার কিন্তু মারা গিয়েছেন। হ্যাঁ, মারা গেছেন। তো ওরা কিন্তু যথাসময়ে আসছে, হয়তো একটা 52তে ঘটনা,
হয়তো কয়েক মিনিট, একটা 54তেই তারা পৌঁছে গেছেন সেখানে, পৌঁছে। তো এখন মনে করেন যে 2 মিনিটের মধ্যে তারা পৌঁছে, হয়তো ধরলাম যে আরো 2-4-5 মিনিট গেছে, কিন্তু আসার পরে গেট তো তালা মারা, ওখানে পুলিশ আছে গেটের দায়িত্বে, তো পুলিশ আছে, পুলিশ চাইলেই তো ওই পুলিশ যে গেটের দায়িত্বে সে চাইলেই কিন্তু গেট খুলে দিতে পারবে না, তার ওইখানে যে কমান্ডিং যে অফিসার আছেন তার সাথে যোগাযোগ করতে হবে, সে ওই কমান্ডিং অফিসারের সাথে হয়তো যোগাযোগ করছে রাত্রবেলা, দেখা গেছে যে 1বার 2বার 3বার ফোন দিয়ে দেওয়ার পর হয়তো ধরছে, কেননা সবাই তো ঘুমাচ্ছিলেন সবাই। এরপরে ওই যে অফিসার সে চাইলেই কিন্তু আবার বলতে পারবে না যে হ্যাঁ গেটটা খুলে দাও, ফায়ার সার্ভিসের গাড়িটা ঢুকে যাক, সে হয়তো তার যে সিনিয়র অফিসার আছে সেই সিনিয়র অফিসারে বলছে। এইভাবে মনে করেন যে এই সিনিয়র অফিসার একজন মানে পার হইতে হইতে দেখা গেছে যে এখানে হয়তো আধা ঘন্টা 1 ঘন্টা কেটে গেছে, আধা ঘন্টা 1 ঘন্টা কেটে গেছে, এর মধ্যে আগুনের তীব্রতা বেড়েছে, স্বাভাবিকভাবে বাড়বে, এটাই তো স্বাভাবিক। তো এরপরে উপরে উঠতে হয়েছে, গেটগুলো আবার সব গেটের চাবি তো এই যে মেইন গেটের যে যিনি দায়িত্বে আছেন তার কাছে নেই, অন্যান্য গেটের তারা হয়তো চাবির জন্য অপেক্ষা করছেন, চাবি না পেয়ে গেটের তালা ভাঙছেন, তালা ভেঙে ভিতরে ঢুকছেন। তো এই নানা কারণে কিন্তু কালকে দেরি হয়েছে। আমরা যে কালকে ফায়ার ফাইটারদের যে দোষ দেব এটার কিন্তু কোনো যৌক্তিকতা মানে আমি অন্তত খুঁজে পাই না। জি, আপনি নাশকতার কথা বলছিলেন যে অবশ্যই সেখানে নাশকতা রয়েছে, এই নাশকতার পেছনে কারা জড়িত থাকতে পারে, কাদেরকে সন্দেহ করছেন আপনি? কারা জড়িত এখন মনে করেন যে আমরা স্বাভাবিকভাবে যদি বলতে চাই তাহলে অতীতে যারা দুর্নীতি করেছে বা দুর্নীতির সাপোর্ট করেছে, দুর্নীতির অংশ নিয়েছে, তারা সবাই জড়িত থাকতে পারে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ নথির ব্যাপারটি বারবার চলে আসছে। নথি তো অবশ্যই ছিল, একটা মন্ত্রণালয়তে নথি থাকবে, এবং এখানে ঘটনা হয়েছে আমি যতটা জানি যে ওই মন্ত্রণালয়গুলোতে কি কি দুর্নীতি হয়েছে সেই দুর্নীতির নথিগুলো ওখানে জড়ো করা হয়েছিল। ঢাকায় হঠাৎ বেপরোয়া ছিনতাইকারী চক্র এবং রাত হলেই আতঙ্ক বাড়ে। আমি দুটি ইনসিডেন্টের কথা যদি বলি, যে আসাদগেট এলাকায় গত 16ই ডিসেম্বর রাতে যানজটে স্থবির এরকম একটি পরিস্থিতিতে চাপাতি হাতে ঘুরতে দেখা গেছে 3 যুবককে, এবং প্রাইভেট কারের জানলা দিয়ে হাত গলিয়ে মোবাইল ফোনটি নিয়ে তারা চলে যায়। এবং আরেকটি ঘটনা যদি বলি, যে সম্প্রতি হাফেজ কামরুল হাসান সায়দাবাদ বাস স্ট্যান্ড থেকে এবং সে ছিনতাইকারীদেরকে ছিনতায় বাধা দেওয়ায় এক পর্যায়ে ছিনতাইকারীরা চাকু দিয়ে তার বুকে আঘাত করে মালামাল নিয়ে পালিয়ে যায়। এসব ঘটনায় প্রায় আমরা গুরুতর আহত বা এমনকি প্রাণহানির খবর আমরা পাচ্ছি। এই যে এমন বেপরোয়া কেন হচ্ছে ছিনতাইকারী চক্রটি, আপনার কাছে যদি প্রথমে আসি শাহরিয়া আফরিন, আপনি এই জিনিসটিকে কিভাবে পর্যালোচনা করবেন? জি, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখতে পাচ্ছি যে 5ই আগস্টের পর থেকে আসলে যে প্রথম 3-4 দিন তো আসলে পুলিশ ওভাবে অ্যাক্টিভ ছিল না, বা কোনো ধরনের বাহিনী আসলে সেভাবে অ্যাক্টিভ ছিল না। এরপর থেকে আজকে পর্যন্ত নানা ধরনের আসলে আলোচনা রয়েছে যে এখনও আসলে পুলিশ সেভাবে অ্যাক্টিভ নয়, যদিও আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আর্মি মাঠে আছে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে, তারপরেও দেখা যাচ্ছে খুব বেশি আসলে যে ক্রাইমগুলো হচ্ছে বা নিরাপত্তার যে ব্যবস্থা, ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা আমরা কন্ট্রোল করতে পারছি না। তো আমরা যদি ক্রিমিনোলজির ভাষায় বলি, আমরা দেখি আমরা বিভিন্ন মানে ক্রাইম দেখতে পাচ্ছি এখন, যেটা হচ্ছে একটা যদি বলি আমরা প্রপার্টি ক্রাইম, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ভায়োলেন্ট ক্রাইম, তারপরে আপনার অর্গানাইজড ক্রাইম দেখতে পাচ্ছি, তারপর হচ্ছে আপনার হোয়াইট কলার ক্রাইমগুলো দেখতে পাচ্ছি। তো ছিনতাই নিয়ে যদি কথা বলি তাহলে ওইটা মূলত আমরা একাডেমিক ভাষায় বলবো প্রপার্টি ক্রাইমের মধ্যে আমরা এটাকে মানে ফেলতে চেষ্টা করি। কিন্তু আপনি যে উদাহরণগুলো দেখেন, খুব মজার বিষয় দেখেন, সেখানে কিন্তু আমাদের আইনের ভাষাও বলা আছে, যখন আমি আপনার কোনো বস্তু হচ্ছে আমি জোরপূর্বক নিয়ে যাচ্ছি সেটাকে কিন্তু আমরা ছিনতাই বলছি। কিন্তু ওইটা নিতে গিয়ে যখন আমি আপনাকে জখম করছি বা আপনি যখন কি বলবো আঘাতপ্রাপ্ত হচ্ছেন, তখন কিন্তু সেইটা আপনার রবারি বা দস্যুতা যেটা আমাদের আইনে রয়েছে, তখন কিন্তু দস্যুতার আপনার আইনের আন্ডারে কিন্তু মামলাগুলো হচ্ছে। এখন আমরা দেখতে পাচ্ছি গত যে স্ট্যাটিস্টিক্সের কথা যদি বলি, 2023-এর সাথে যদি আমরা কম্প্যারিজন করি, 2024-এ এসে কিন্তু
অনেক মানে হারে বৃদ্ধি, মানে ট্রেনটা খুবই আপওয়ার্ড, হ্যাঁ, যে অনেক বেশি বৃদ্ধি পাচ্ছে। এবং আমাদের কিছুদিন আগে আমাদের কে সতর্ক করা হলো ডিএমপি থেকে যে যারা মানে ভিকটিম আছে বা সাধারণ মানুষ যারা আছে তারা যাতে খুব সাবধানে আমরা চলাফেরা করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুধু প্রপার্টি ক্রাইমটাই আসলে এখানে সীমাবদ্ধ থাকছে না। আপনি একটু আগে বললেন মার্ডার হচ্ছে, তাকে এমনভাবে স্ন্যাচ করা হচ্ছে যে সে যানবাহন থেকে পড়ে গিয়ে মৃত্যুর মতো ঘটনা ঘটছে, বা বিভিন্ন ভারী অস্ত্র ব্যবহার করা হচ্ছে, সেটা দিয়ে কুপিয়ে তাকে মেরে ফেলা হচ্ছে। তো যেটা একটা পেটি ক্রাইম, ছিনতাই থেকে আমি দেখছি আমরা দস্যুতা, তারপর দেখছি মার্ডার। তো মানে প্রপার্টি ক্রাইম থেকে আমরা ভায়োলেন্ট ক্রাইমে চলে যাচ্ছি। তো এই জিনিসটাই খুব উদ্বেগজনক। আমি মনে করি না যে সাধারণ মানুষের এখানে খুব বেশি মানে আলোচনায় খুব আবার ভীত সন্তুষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা যাতে না হয়, বাট আলোচনাগুলো জরুরি। কারণ যেহেতু আমরা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখনও যে একটা স্বাভাবিক পর্যায়ে আমার কাছে মনে হয় নিয়ে আসতে পারিনি। বাট আমি বিভিন্ন সময় যে মানে মিডিয়া কনফারেন্সগুলো হচ্ছে সেখানে দেখতে পাচ্ছি যে বলা হচ্ছে পুলিশ আসলে আগের চেয়ে অনেক অ্যাক্টিভ হয়েছে। সেটা আমরাও দেখতে পাচ্ছি যখন বিভিন্ন ফোরামে আমরা কথা বলি, পুলিশের সাথে যখন আমাদের ইন্টারাকশন হয়, বিভিন্ন জায়গায় তাদের আসলে তারা বলার চেষ্টা করছেন যে তাদের অস্ত্রগুলো কিন্তু এখনও সবগুলো অস্ত্র কিন্তু উদ্ধার করা হয়নি। তো সেইটা একটা রিস্ক ফ্যাক্টর কিন্তু থেকে যায়। তারপর হচ্ছে তারা যে পেট্রোলিংয়ের ব্যবস্থা করা, এখনও অনেক পুলিশ বাহিনীর অনেক সদস্য জয়েন করেনি। পাশাপাশি রাতে পেট্রোলিং করা বা বিভিন্ন জায়গায় এই ধরনের ইনসিডেন্টগুলোতে হচ্ছে মানে তড়িৎ গতিতে হচ্ছে রিয়াকশন দেখানো, অ্যারেস্ট করা, এগুলো কিন্তু আগের পর্যায়ে এখনও আমরা যেতে পারিনি। সো এই জায়গাটায় আমার মনে হয় একটা ঘাটতি রয়েছে। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় কিছু হটস্পট আমাদের আইডেন্টিফাই করা হয়েছে। আমাদের উচিত এখন সেই জায়গাগুলোতে আরও বেশি টহল জোরদার করা। কিছু কিছু জায়গা আছে যেমন উত্তরা, মোহাম্মদপুর, শান্তিনগর, বাড্ডা, বিভিন্ন যে জায়গাগুলো আছে অনেক মানে 100টার বেশি হটস্পট কিন্তু আমাদের পুলিশ বাহিনী রেড লিস্টে নিয়েছে। তো সেইগুলোতে নজরদারি যদি আরও বাড়ানো যায়, আস্তে আস্তে ওই জায়গাগুলোতে ছিনতাইয়ের ব্যাপারটি আরেকটু কমে আসবে। জনাব আবু সালেহ আকন, এই যে আমরা দেখছি যে নজরদারি বাড়ানো হয়েছে, ডিএমপির পক্ষ থেকেও কিন্তু বিবৃতি দেওয়া হচ্ছে এবং 93 জন ছিনতাইকারীকে কিন্তু আটক করা হয়েছে 24 ঘন্টায়, এই খবরও আমরা পেয়েছি। আইন আছে এবং সেখানে অনেকে দেখা যাচ্ছে জামিন পেয়ে কিন্তু আবার এরা ছাড়া পেয়ে যাচ্ছে, আবার সেই অপরাধটা করছে, আবার সেই চক্রের সাথে জড়িত হচ্ছে। এটা কেন, কিভাবে ঠেকানো সম্ভব? আপা আসলে গত 1 মাসে ছিনতাইকারীর হাতে মারা গেছে কিন্তু 7 জন, আহত হয়েছে অসংখ্য। আমার 5 জন সাংবাদিক আহত আছে। আমার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক, এই পরশু রাতের ঘটনা, অফিস থেকে বের হয়ে সেগুনবাগিচে আসছিল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে। জনতা ব্যাংকের যে অফিস, হেড অফিসটা, ওর সামনে আসার পরে তার মোবাইল টান দিচ্ছে, মোবাইল টান দেওয়ার সাথে সাথে সেও রিক্সা থেকে পড়ে গেছে এবং আহত হয়েছে, গুরুতর আহত হয়েছে। এরকম মনে করেন যে আরেকজন সাংবাদিক, এই সেদিন 4-5 দিন আগের ঘটনা, এই সকালবেলা ধানমন্ডি লেকের পাড়ে হাঁটছিলেন, তো ওরা ছিনতাই করে হয়তো পালাচ্ছিল। এই পালানোর সময় তাকে হয়তো ভাবছে যে বাধা দিতে আসছে, এই সময় তারে ছুরিকাঘাত করছে, সে কিন্তু আহত। তো এইভাবে কিন্তু আপনার সাধারণ মানুষ বলেন, বিভিন্ন পেশার মানুষ বলেন, প্রত্যেকেই কিন্তু ছিনতাইকারীর কবলে পড়ছেন এবং কে কখন পড়বেন এটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। এটা খুব স্বাভাবিক একটা বিষয় হয়ে গেছে এখন। এটা ওই যে আপা বললেন যে সাধারণ মানুষ যাতে আতঙ্কিত না হয়, আসলে তো আতঙ্কিত না হওয়ার কোনো কারণ নেই। এভাবে যদি একের পর এক ঘটনা ঘটে, ছিনতাইকারীর হাতে মানুষের প্রাণ যায়, তা আতঙ্কিত হবে না কেন? দেখেন কিছুদিন আগে 5 আগস্টের পরে যে এই যে মোহাম্মদপুরে জেনেভা ক্যাম্পের আশেপাশে, তারপরে ধানমন্ডি এলাকায় ব্যাপকভাবে ছিনতাই, মানুষ ঘর থেকে বের হইতে ভয় পাইছে আর কি এই সময়টা। মানে বের হইয়া মালামাল নিয়ে, মোবাইল নিয়ে যে বাসায় বের করার নিশ্চয়তা ছিল না। তো ওইখানে কিন্তু ব্যাপক অভিযান চালাইছে এবং সেনাবাহিনীর সেই অভিযানে ছিল। তো ওই এলাকাটায় ছিনতাই কিন্তু কমছে আগের তুলনায়, কিন্তু এই ছিনতাইটা অন্যান্য জায়গায় কিন্তু ছড়াই গেছে।
যেমন আপা হটস্পটগুলোর কথা বললেন, এই হটস্পট এখন কোনটা যে হটস্পট কোনটা হট না, এইটাই হয়ে গেছে একটা আতঙ্কের কারণ। আপনি যাচ্ছেন ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস, যে ক্যাম্পাস আমার জন্য নিরাপদ, সেই ক্যাম্পাসের মধ্যে সেদিন আমার এক সাংবাদিক সলিমুল্লাহ হলের সামনে 4-5 জনের ঠেকায় তার মোবাইলটা ওর সামনে নিয়ে গেছে। এই তো আমরা তো ক্যাম্পাসটাকে একসময় নিরাপদ মনে করতাম, হ্যাঁ, মানে এখনও মনে করি, কিন্তু সেই ক্যাম্পাসের ভিতরে এই ঘটনা ঘটছে। আপনি দেখেন এই যে ভিআইপি রোডে ছিনতাই হচ্ছে, আপনার ফ্লাইওভারের উপরে সেইখানে মানুষ তো অনেক হেঁটে যায় অনেক সময়, সেই মানুষদের ধরে আপনি ছিনতাই করে মালামাল রেখে দেওয়া হচ্ছে। হাফেজ কামরুল হাসান কিন্তু ফ্লাইওভারে মারা গেছিলেন। ফ্লাইওভার মারা গেছে। এখন ওই এরপরে ওই আপনার এক কাস্টমস অফিসার, তার কুমিল্লা না কোথায় তার ছিল, সে খুলনায় ট্রান্সফার হয়েছে, তো সে এখান থেকে তার বাসার মালামাল নিয়ে যাচ্ছিল তার বন্ধুর সাথে। তো ওই মানে ব্রিজে ওঠার সময় আর কি, ওই ফ্লাইওভারে ওঠার সময় শনির একটা এলাকায়, সেখানে তার ওই ট্রাকটা আটকে দেখা গেছে যে তার বন্ধু সাইডে বসা ছিল, সেই ট্রাকের উপরে উঠা তারে মারধর করে ওখান থেকে ছিনিয়ে নিচ্ছিল। যখন ওই যে ট্রাকের হেল্পার বাধা দিতে আসছে, তখন তার উপর আক্রমণ, সেও গুরুতর আহত। এরপরে ওই কিছু বাইকার ছিল, এই বাইকাররা ওই ছিনতাইকারীদের ধাওয়া করছে, তো তখন ওরা পালাই গেছে। এখন আপনি নিরাপদ কোন জায়গা বলেন? নিরাপদ তো নাই। এর মূল কারণটা হচ্ছে যে পুলিশে যে বলে না নজরদারি বাড়ানো হয়েছে, আসলে কিন্তু নজরদারি তারা বলে বাড়ানো হয়েছে, আমার চোখে পড়ে না পা। আমি কিন্তু রাস্তাঘাটে এখনো ওই কোনো টহল গাড়ি বা আপনি বলেন যে আগে কিছু ছিল না চেকপোস্ট কিন্তু নেই, কোথাও নেই। তো আমার মনে হয় এই চেকপোস্ট এবং পুলিশি টহল, পুলিশ যদি সক্রিয় না থাকে সেখানে তো ছিনতাই হবেই আপা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাই, রাস্তায় নাই, র্যাব দেখবেন না কোথাও নাই। তো এদের কারণেই তো, এরা যদি সক্রিয় না থাকে তো ছিনতাই বাড়বে। এখন নানা কারণে তারা হয়তো সক্রিয় হতে পারছে না, তাদের যে মনোবলটা ছিল সেই মনোবলটা নেই। এখন আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদের উচিত হবে এই পুলিশ, র্যাব সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদের মনোবলটা বাড়ানো। তাদের মনোবলটা বাড়লে তারা যদি রাস্তায় নামে তখনই কিন্তু আমরা নিরাপদ থাকব, এর আগে কিন্তু নিরাপদ থাকব না। আর বিশেষ করে আমাদের এই যেটা ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট যে একটা বিষয় আছে, সেটা তো আমরা তো এই জানি যে কারা ছিনতাই করে, পুলিশ কিন্তু জানে যে এই এলাকায় কারা কারা ছিনতাইকারী আছে, তাদের একটা ডাটা আছে, হ্যাঁ, সিডিএম আছে। তো সেই সিডিএম ধরে যদি তারা দেখে যে কাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল, কারা জেল থেকে বের হয়েছে, তো তাদের উপর তো নজরদারি রাখতে হবে এবং তাদেরকে চোখে চোখে রাখতে হবে। মাদক স্পটগুলো যেগুলো আছে, সেই মাদক স্পটগুলো যদি আপনি মাদক যদি নিয়ন্ত্রণ করতে না পারেন, ছিনতাই তো নিয়ন্ত্রণ করতে পারবেন না। আর বিশেষ করে এই এখন যারা ছিনতাইকারী, এরা তো কিশোর, 18-20 বছর বয়স, এবং এরা মূলত ছিল হলো এই যে ওয়ার্ড কাউন্সিলররা ছিলেন না, এই ওয়ার্ড কাউন্সিলরদের কিশোর গ্যাং, এই কিশোর গ্যাং ছিল এরা, এই ওয়ার্ড কাউন্সিলররা লালন পালন করতো আর কি। এখন ওয়ার্ড কাউন্সিলররা তারা তো পালাই গেছে, নাইলে জেলখানায় আছে, নাইলে আত্মগোপনে আছে, কিন্তু ওরা খাবে কি? ওদের তো খাওয়া নাই। এখন ওরা রাস্তায় নামছে ছিনতাই করার জন্য, আপনাকে আমাকে যেখানে পাচ্ছে সেখানেই ঠেকাই দিচ্ছে এবং সেখানেই ছিনতাই ঘটনা ঘটছে। তো এই নতুন করে এদের মধ্যে কিন্তু অনেক নতুন আছে যারা ছিনতাই নামছে। আগে ওয়ার্ড কাউন্সিলর টাকা দিত, ওয়ার্ড কাউন্সিলর চাঁদাবাজি করতো, ফুটপাতে চাঁদাবাজি করতো, বিভিন্ন টার্মিনালে চাঁদাবাজি করতো, তারা ওখান থেকে টাকা পয়সা আসতো, সেই টাকা পয়সা আসার পরে এই কিশোর গ্যাং এদেরকে লালন পালন করত। এখন তো তাদের বস নাই, গডফাদার নাই, গডফাদার না থাকার কারণে এরা গেছে বেওয়ারিশ হইয়া, এখন রাস্তায় ঘুরে আর ছিনতাই করে, স্বাভাবিক। আর শিকার হচ্ছি আপনি, আমরা সবাই। জি, শাহরিয়া আফরিন, আপনার কাছে যদি আসি, যে এই যে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর পক্ষ কার্যক্রম নিয়ে আজকে একটি ব্রিফিং করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় গত 1 মাসে 1405 জনকে আটক করা হয়, একই সময় উদ্ধার করা হয় 28টি গুলি এবং 424 রাউন্ড গুলি। এগুলো কি আসলে পর্যাপ্ত কিনা? এই যে 1405 জনকে গ্রেপ্তার করা হলো এবং তারা আবার ছুটে আবারও দেখি যে একই কাজে আবার লিপ্ত হচ্ছে, আপনি কি মনে করেন?
জি না, শুধু গ্রেফতার করাটা আসলে সমাধান না কখনো। হ্যাঁ, একটা একটা এখন যেহেতু পরিস্থিতিটা একটু কি বলবো, একটা অ্যানোমিক সিচুয়েশন, একটা ক্রাইসিস পিরিয়ড যাচ্ছে, যখন একটা রাজনৈতিক বা ইকোনমিক একটা বড় ট্রান্সফরমেশন ঘটে, তখন কিন্তু একটা নর্মলেসনেস তৈরি হয় সমাজের মধ্যে। এবং যেটা আমার সহবক্তা বললেন যে নানা ধরনের এই যে আনকন্ট্রোলেবল সিচুয়েশন, সেখানে কিন্তু এই ধরনের এই যে ছিনতাই, এই যে আপনার বিভিন্ন ভায়োলেন্ট অ্যাক্টিভিটিস, এগুলো বেড়ে যাবে, খুব স্বাভাবিক, যেহেতু আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এখানে ঠিকভাবে কাজ করতে পারছে না। তো সেই জায়গায় আপনি শুধু অস্ত্র উদ্ধার করে বা হচ্ছে অ্যারেস্ট করে সেটা কখনো সমাধান হবে না, বরং আমাদের আরও বেশি মনোযোগী হতে হবে আসলে কারেকশানের দিকে। হ্যাঁ, আমি একজনকে জেলে নিয়ে গেলাম, পরে দেখা যাচ্ছে উনি আসলে জেলে গিয়ে আরও বড় বড় যে সন্ত্রাসী, তাদের সাথে আসলে আলাপ আলোচনা করার সুযোগ পাচ্ছে, তাদের সাথে মেলামেশার সুযোগ পাচ্ছে, সেখান থেকে সে আরও বড় নেটওয়ার্কের মানে ভিতরে ঢুকে আসলে বের হচ্ছে। তো সেখানে বের হয়ে সে আরও বড় আকারে আসলে এই ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটির মধ্যে যুক্ত হয়ে যাচ্ছে। তো আমাদের আসলে কারেকশনের উপর মেইনলি ফোকাস করা উচিত, যে আমি তো আসলে তাকে কারাগারে পাঠাচ্ছি কারেকশনের জন্য, এবং কারাগারেও দেখা যাচ্ছে এত আপনার মানে কারাগারের বন্দি সংখ্যা এত বেশি, প্রপার ফ্যাসিলিটিস সেখানে পাওয়া যাচ্ছে না, প্রিজনের অবস্থা আসলে খুবই নাজুক আমাদের দেশে যদি আমরা কম্পেয়ার করি বাইরের বিদেশের যে কারাগারগুলো আছে সেগুলোর সাথে। তো সেইখানে কারেকশনের সুযোগ যতদিন আসলে না দেয়া হবে, শুধু আসলে গ্রেপ্তার করে আপনি ক্রাইম কখনোই কমাতে পারবেন না। ইভেন এই ছিনতাইয়ের কথা যদি বলি, সেখানে দেখা যাচ্ছে আপনি ছিনতাই কমাবেন কিভাবে? ছিনতাইয়ের যারা করছে তারা অনেক সময় দেখা যায় যে পুলিশের সোর্স হিসেবে কাজ করে, এবং পুলিশের কাছে যখন মানে আসা হয় মানে মামলার জন্য, তখন কিন্তু পুলিশও আসলে মামলা সবসময় আমরা দেখি আমাদের গবেষণায় যেটা উঠে এসেছে, যে মামলা সবসময় নিতে চায় না, কারণ থানায় মামলা যত কম হবে আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তত ভালো, এটাকে রিফ্লেক্ট করে যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন তত ভালো, এবং পুলিশ কিন্তু জনগণকে নিরুৎসাহিত করে মামলা করার জন্য, এবং জনগণও আসলে মোটিভেটেড হয় না, কারণ আমরা জানি মামলার একটা দীর্ঘসূত্রিতা আছে, আমাকে যেতে হবে, বারবার হাজিরা দিতে হবে, একটা খরচের বিষয় আছে, দেখা যায় একটা জিডি করেই শেষ। হ্যাঁ, তো ছিনতাইয়ের বিষয়গুলো আসলে জিডির মধ্যে সীমাবদ্ধ থেকে যাচ্ছে, বাট এটা কিন্তু আসলে প্রপার প্রসিডিউর হচ্ছে না, এবং যতক্ষণ না আপনি ছিনতাইকারীকে মানে সেই ক্রিমিনাল পানিশমেন্টে দিবেন তার অপরাধের জন্য, ততক্ষণ কিন্তু সে সেই ভয়টা পাবে না, এবং সে পরবর্তীতে আবার আরেকটা ছিনতাই কার্যক্রম করার জন্য কিন্তু ইনফ্লুয়েসড করছেন, আপনি ইনডাইরেক্টলি তাকে ইনফ্লুয়েসড করছেন। তো এখানে পুলিশেরও অনেকগুলো দুর্বলতা কাজ করছে, এবং যারা আমরা সাধারণ মানুষ তারাও আসলে মানে থানা মামলা এগুলাকে আসলে খুব ঝামেলা মনে করি, সেজন্য অনেক সময় দেখা আমরাও মামলার মধ্যে যেতে চাই না। জনাব আবু সালেহ আকুন, যে প্রশ্নটি আপনার কাছে রেখেছিলাম বিরতির আগে, সেটি হলো যে পুলিশের একটি সূত্র থেকে জানা গেছে যে তারা বলছে যে গত 3 মাসে রাজনৈতিক সহিংসতামূলক সহ বিভিন্ন অপরাধ ঠেকাতে ব্যস্ত রয়েছে পুলিশ। আপনি কি মনে করেন? গত 3 মাস বলতে 5 আগস্টের পর হয়তো তারা ধরছে। তো 5 আগস্টের পর মানে শেখ হাসিনা পালানোর পরে রাজনৈতিক সহিংসতা তো ওরকম ছিল না। এক গ্রুপ ছিল যারা পালাই গেছে, এবং তাদের 2-4 জনের যখন পাইছে ধরিয়া মার দিছে বা নাজেহাল করছে। আর পুলিশ তো এই 3 মাস তাদের পিঠ বাঁচানোর জন্য, নিজেকে সেভ করার জন্যই অস্থির। রাজনৈতিক সহিংসতা কই পেল? আর মানে সহিংসতা তো নেই আপা। এই 3 মাস তো পুলিশরে দেখছি সে কিভাবে নিজেরে সেভ করবে এটা নিয়েই ব্যস্ত। শাহরিয়া আফরিন, আপনার কাছে যদি আসি, 300 ফুট সড়কে গত 5 বছরে দুর্ঘটনায় 74 জনের প্রাণহানি ঘটেছে, এবং আপনি জানেন যে উশৃঙ্খল বাইকাররা সহ যানবাহনের যে বেপরোয়া গতিতে চলাচলের কারণে কিন্তু প্রায় দুর্ঘটনা আর প্রাণহানি ঘটে। এই যে রেসের নামে তারুণ্যের এই যে উন্মাদনা, এই মনস্তাত্ত্বিকভাবে আপনি এটি কিভাবে বিশ্লেষণ করবেন? জি,
আমাদের কাজও আসলে তরুণদেরকে নিয়েই, যেহেতু ইউনিভার্সিটি শিক্ষক। তো এখানে আপনি যেটা বললেন যে এই যে বাইক রেস বা বিভিন্ন ধরনের গ্যাং অ্যাক্টিভিটি, গ্যাং কালচার নিয়ে যখন আমরা কাজ করি তখন দেখেছি যে প্রায় ৮০টির বেশি অ্যাক্টিভ গ্যাং মেম্বার রয়েছে কিন্তু একমাত্র ঢাকা শহরেই। এবং পুলিশ কিন্তু পুলিশ এবং র্যাব যৌথভাবে এখানে কাজ করেছিল এবং ২০০-র বেশি গ্যাং মেম্বার হচ্ছে রেড লিস্টে, তারা রেড লিস্টেড করেছিলেন। বিভিন্ন ধরনের তাদের গ্যাংয়ের নাম আছে, বিভিন্ন ধরনের তারা বিভিন্ন ধরনের স্ল্যাং ইউজ করে, ভাষা ইউজ করে, বিভিন্ন ট্যাটু থেকে শুরু করে বিভিন্ন ধরনের তাদের কিছু সাবকালচার রয়েছে। তো সেইখানে এখন আমরা দেখতে পাচ্ছি যে ১৩ থেকে ১৯ এই বয়সটাকে আমরা আসলে জুভিনাইল ডেলিনকুয়েন্ট বা জুভিনাইল গ্যাংয়ের আমরা মেম্বার দেখতাম, কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি প্রায় এটা ২৫ পর্যন্ত গিয়ে ঠেকছে। কারণ মানে এই যে বললেন যে একটা এরিয়ার বিভিন্ন যারা বড় ভাই নামে পরিচিত তারাও এই ধরনের গ্যাং অ্যাক্টিভিটিতে যোগদান করে এবং ইনফ্লুয়েন্স করে। সেখানে আগে আমরা হয়তোবা অত ভায়োলেন্ট ক্রাইমগুলো আগে দেখিনি, বাট এখন দেখা যাচ্ছে আপনার মার্ডার করছে, তারা মাগিং করছে, রবারি, ড্রাগ অ্যাবিউজ এখানে খুব ওখানে বড় একটা ক্রাইম হিসেবে আমরা চিহ্নিত করতে পেরেছি। কারণ এই ড্রাগসের কি বলবো টাকা জোগাড় করার জন্যই কিন্তু তারা এই ধরনের এই যে ছিনতাই মাত্র আমরা আলোচনা করলাম, এই ধরনের ক্রাইমগুলোতেও কিন্তু তারা এই ধরনের অ্যাক্টিভিটির কারণে জড়িয়ে পড়ে। তো মনস্তাত্ত্বিক দিকটা যদি আলোচনা করি, অবশ্যই এটা আপনার ফ্যামিলি থেকে শুরু হতে হবে। ফ্যামিলি আসলে কিভাবে তাকে সোশ্যালাইজেশনটা তার কিভাবে হচ্ছে, কোন ফ্যামিলিতে সে বড় হচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা, তারপর আপনার স্কুলিংটা সেখানে ইম্পর্টেন্ট, সেখানে কার সাথে মিশছে, পিয়ার গ্রুপটা সেখানে ইম্পর্টেন্ট। তারপরে হচ্ছে আমাদের যে সামাজিক ইনস্টিটিউশনগুলো আছে সেগুলো কি এখন আগের মতো কাজ করছে? কারণ আমাদের এন্টারটেইনমেন্টের আসলে প্রপার কোনো আমরা সোর্স পাচ্ছি না। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। আমি জনাব আবু সালেহ আকন আপনার কাছে একদম শেষ মুহূর্তে জানতে চাবো যে এই যে অনেকগুলো ইনসিডেন্ট তো ঘটলো, এই ইনসিডেন্টগুলো ঘটার পিছনে অনেক কারণ তো থাকে, সমাজে এই ধরনের ঘটনা যাতে না ঘটে আপনার কি পরামর্শ হবে? পরামর্শ হলো পারিবারিক যে বন্ধনটা, সেই বন্ধনটা সুদৃঢ় করতে হবে। আমরা কিন্তু অতীতে মনে করেন একটা ফ্যামিলিতে যেমন আমাদের বাচ্চা চাই মনে করেন যে ৫টা ৬টা ৭টা সন্তান ছিল একটা ফ্যামিলিতে, কিন্তু ওই সব ফ্যামিলির একটা ছেলেও কিন্তু ছেলে মেয়ে বলেন এইভাবে কিন্তু বকে যায়নি। আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে যে এই যে ইউটিউব সামাজিক যে যোগাযোগ মাধ্যম বলেন, ইউটিউব বলেন, এগুলোর থেকে আমাদের সন্তানদেরকে বাঁচাতে হবে, দূরে রাখতে হবে। মোবাইল ফোন থেকে, এই মনে করেন ল্যাপটপ থেকে, এর থেকে আমাদের সন্তানদেরকে দূরে রাখতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের অনুষ্ঠানে আসবার জন্য এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী আয়োজন দেখবার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন ET নিউজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।